এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি চেষ্টা করি সবসময়। আমি তৃণমূলের একজন কর্মী পার্টির, এবং আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। এই হিসাবে আমি মনে করি যে আমার ইমানি দায়িত্ব, এই কঠিন পরিস্থিতিতে, এই দেশ যখন জঙ্গিদের হাতে চলে গিয়েছে, এই দেশ যখন এইবার যখন আপনাকে চলে যেতে হলো বাইরে, তখন বাইরে প্রথম কিভাবে কানেক্ট হলেন আপনার স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে? হ্যাঁ, না, বিষয়টা হলো যে আমার কানেক্টিভিটি সবসময় ছিল। আপনারা হয়তো জানেন যে আমি লন্ডন সিটি যুবলীগের সেক্রেটারি ছিলাম, আমি ইউকে যুবলীগের সেক্রেটারি ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি ইউরোপিয়ান যুবলীগের কোঅর্ডিনেটর ছিলাম, সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, এবং পরবর্তী সময়ে আমাকে মাননীয় নেত্রী যুক্তরাজ্য আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি করেছেন। এখান থেকেই কিন্তু আমি গিয়ে ইলেকশন করলাম। তো বিষয়টা হলো আমার কানেক্টিভিটি আমার কমিউনিটির সাথে ছিল। আমি বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে আগে কাজ করেছি। কানেক্টিভিটি, এইবারে কানেক্টিভিটি আপনার হচ্ছে, আপনাকে যখন দেশের পরিস্থিতিতে আবার আপনার সেই বিলাতের জীবনে ফেরত যেতে হলো, দেশে আপনার নেতাকর্মীদের সাথে কিভাবে প্রথম কানেক্ট গুলা, তারাও তো নানা আক্রান্ত হচ্ছিল ওই সময়। স্বাভাবিক, তারা তো এরা সবাই আক্রান্ত। আক্রান্ত কিভাবে? তারা হয়তো তারা নিজে শারীরিক ভাবে আক্রান্ত হয়নি, কিন্তু তাদের ভাই হয়েছে, তাদের মা হয়েছেন, চাচা হয়েছেন, পরিবারের অন্যান্য সদস্য হয়েছেন, তাদের অনেকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, অনেকের ভাইকে মেরে ফেলছে, অনেকের স্বজন মেরে ফেলেছে, তাদের অস্তিত্ব হারা হয়েছে। তারা কিন্তু সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছেন, এবং আমি যে মানে সহযোগিতা পেয়েছি অভূতপূর্ব। আমার পুরানা কলিগ যারা, আমার সহযোদ্ধা যারা, এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আমাদের আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব, তারা কিন্তু সবসময় তারা আমাকে উৎসাহ জুগিয়েছেন। আমাদের সিনিয়র নেতারা উপদেশ দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছেন, নির্দেশনা দিচ্ছেন। এবং মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি আপনি জানেন যে দিল্লিতে আছেন, তা সেখান থেকেও আমরা ওনার সাথে কথা বলে, ওনার সাথে কানেক্টিভিটি করেই আমরা এখানে ওনার নির্দেশনা নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ। এবং আমরা এই যে সারা দেশে এবার নতুন একটা আওয়ামী লীগের উত্থান, সারা দেশে অনেক ছেলে মেয়েকে আমরা পাই, আমাদের অনুষ্ঠানে আনি আসে, তারা কিন্তু হয়তো 5 আগস্টের পরে সংগঠন করতো না। তার 5 আগস্টের পরের পরিস্থিতি, তার বয়স, নানা কিছুতে আসে এখন সংগঠন গুলো করে। তারা সংগঠন শুধু করে না, সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলে তারা। আমি একটা কথা বলি বাড়ি ভাই, আপনি হয়তো এটা উপলব্ধি করেছেন, আমিও উপলব্ধি করেছি, যে নতুন যে প্রজন্ম, তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে পদ্মা ব্রিজ করে দিয়েছেন। একটা এক্সাম্পল, আপনার মেট্রো রেল করে দিয়েছেন। এই বাচ্চারা কিন্তু বুঝে, তারা কিন্তু লেখাপড়া যারা জানে এবং যারা মানে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে, তারা কিন্তু এখন অনেকেই কিন্তু ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিল। এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান, এটার মধ্যে দিয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ভাই বোন, আমাদের সন্তানদেরকে তারা ইনভলভ করেছিল। তারা কিন্তু অনেকেই কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। তারা এখন বলতে শুরু করে, তারা এখন দুঃখ প্রকাশ করছে যে আমরা তো এই বাংলাদেশ দেখতে চাই না, আমরা দেখতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ মালয়েশিয়া হবে, সিঙ্গাপুর হবে, বাংলাদেশে জাপান হবে, বা আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছিলেন, এবং স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ দিয়েছেন। উনি যে ভূমিকা রেখেছেন, উনি যে কাজগুলা করেছেন, যে ডেভেলপমেন্ট করেছেন, এই ডেভেলপমেন্ট তো পানির মতো পরিষ্কার। আপনি আইসিটিতে আপনি দেখেন যে আইসিটি মিনিস্ট্রিতে আপনার যে ইন্টারনেট সুবিধা, তাকে বলে ডিজিটালি বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য পুত্র, ওনার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যে বাংলাদেশের যে আইটি খাতে যে অভূতপূর্ব কাজ হয়েছে, এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য, তারা কিন্তু এই জিনিসটাকে লুপে নিয়েছে, এবং তারা এই যে বেনিফিশিয়ারি, তারা এটা বুঝতে পেরেছে যে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। এবং যারা এই ষড়যন্ত্রকারীরা, তারা এই দেশকে প্রায় 50 বছর পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বা কনস্পিরেসি, এবং তারা এই দেশটাকে বিদেশিদের, তাদের প্রভুদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশের সাথে কাদের সাথে তারা কি চুক্তি করছে, এটা কিন্তু দেশবাসী জানে। তো আমার বক্তব্য হলো, আমাদের এই দেশকে মুক্ত করতে হবে। যা 2024 সালের 5 আগস্টে যাই হোক না কেন, যেই দুর্ঘটনা ঘটুক না কেন, যেই জঙ্গি হামলা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিদেশে তারা জোর করে পাঠিয়ে দিয়েছে উইথ SSF, উইথ ফুল প্রটোকল। আমি বলতে চাই যে জিনিসটা এখন কিন্তু এইটা উদ্ধারের জন্য নতুন প্রজন্ম আমার মাঠে নেমেছে। নতুন প্রজন্ম এই দেশ মুক্ত করার জন্য তারা জীবন বাজি রেখে তারা এই যুদ্ধে মাঠে নামার পরে আমরা দেখলাম এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং আমরা জিতবো ইনশাল্লাহ।
এই মাঠে নামার পরে আমরা দেখলাম সিলেটে দেখলাম, ধরেন সারা বাংলাদেশের মিছিল করে শুরু হলো, সিলেটে আমরা দেখলাম মিছিল শুরু হওয়ার পরে আপনাদের বাড়িঘর আবার নতুন করে আক্রান্ত হলো। জি, আপনি তো দেখেছেন যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে জনাব আবুল মাল আব্দুল মুহিত, ডক্টর এ কে আব্দুল মুমিনুন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সিলেট একাশনের সংসদ সদস্য, ওনারা একজন সজ্জন মানুষ, ওনার বাড়ি তো আক্রমণ করেছে, ওনার বাড়িও ভাঙচুর করেছে, আমার বাড়ি তো করেছেই। শফিকুর রহমান চৌধুরী আমাদের মন্ত্রী, বিশ্বনাথ উসমানীনগরের এমপি ছিলেন, ওনার বাড়িতে করেছে। আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেল সাহেবের বাসায় গিয়ে আক্রমণ করেছে। আপনার অ্যাডভোকেট আমাদের নাসির উদ্দিন খান, উনার বাসায় আক্রমণ করেছে। আজাদুর রহমান আজাদের বাসায় আক্রমণ করেছে। অ্যাডভোকেট রঞ্জিত সরকার আমাদের সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য, উনার বাসায় বাড়ি প্রায় 4 বার জ্বালিয়ে দিয়েছে। উনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপির অফিস জ্বালিয়ে দিয়েছে, এবং সেখানে অনেক নেতা কর্মী ছিলেন, তারা হয়তো আর কিছুক্ষণ গেলে তারা সবাই মারা যেত। তো আমাদের আফতাব হোসেন খান, আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনার জুয়েল, আমাদের মহানগর আওয়ামী লীগের নেতা, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনার আমাদের সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাড়ি একবারে গুড়িয়ে দিয়েছে। জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট নাজমুল ইসলামের বাড়ি গুড়িয়ে দিয়েছে। জাহাঙ্গীর আলম, আমাদের জয়েন্ট সেক্রেটারি যুবলীগ, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারপরে আপনার আমাদের আরো কয়েকজন নেতা, যাদের আমাদের সিলেট জেলা যুবলীগের প্রেসিডেন্ট বিপি শামীম আহমদ, তো ওনার 2 ভাই ওনারা ইন্তেকাল করেছেন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ এবং বেদার উদ্দিন আহমদ, কিন্তু জানাজায় যেতে দেয় নাই। আমাদের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আপনার আমাদের শামীম আহমদ, তার দুইটি ফার্মেসি, যে ফার্মেসি মেডিসিন বিক্রি করা হয়, এটা পুরোটাই জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। আমাদের মাহাউদ্দিন আহমদ সেলিম, একজন বিজনেসম্যান, স্পোর্টস নিয়ে কাজ করেন, আমরা জানেন, ওনার প্রায় 14 কোটি টাকার জিনিস লুট করেছে। এই যে লুটেরা, এই যে খুনি, আপনার এরকম নেইমিট কত লোকের যে বাড়িঘর লুটপাট করে। সিলেটে খুব সম্প্রীতির শহর ছিল, সিলেটের কালচারাল যে বাইন্ডিং, এখন যারা সকল ভদ্রলোক খুব সুন্দর সুন্দর কথা বলে, জনাব মুক্তাদির সাহেব, জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, ওনারা কিন্তু 20 বছর কিন্তু সিলেটে ছিলেন, 20 বছর কিন্তু ওনাদের বাড়ি থেকে আগুন লাগায় নাই। কিন্তু আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে ওনারা আমাদের বাড়িতে যখন আগুন দিল, 8 মাস পরে আবার আমার বাড়িতে আগুন দিছে, এবং যারা ওনাদের সাথে, যে ছেলেগুলা ওনাদেরকে নিয়ে মিছিল করে এবং প্রটোকল দেয়, তারাই কিন্তু আমার বাড়িতে এসে আগুন দিয়েছে 8 মাস পর। এইটা কি প্রমাণিত হয়? সিলেটের যে আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার ছিল, এটা কিন্তু আমাদের সময়ে কোনোদিন কেউ বাড়িতে কেউ হামলা করেছে এটা আমার জানা নেই। আমাদের কোন নেতৃবৃন্দের সিনিয়র, আমাদের অ্যাডভোকেট মিসবাউদ্দিন ছিলেন, সিলেট বাংলাদেশ আওয়ামী লীগের, উনি 3 বারের সাংগঠনিক সম্পাদক, উনাকে ধরে নিয়ে, উনার বাসার পাশ থেকে ধরে নিয়ে এই বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে উনাকে হত্যা করার চেষ্টা করেছে। আপনার পীযূষ কান্তি দে, আমাদের স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট, তার বাড়ি পুরোটাই জ্বালিয়ে দিয়েছে, এবং একটি মন্দির ছিল, মানে এই মন্দিরটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। তো আফসর আজিজ, তারপরে কিশোর জাহান সৌরভ, নাইম আহমদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তো আমাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, নেইম ইট, কার বাড়িতে করে নাই, সব জায়গায় করেছে। মুশফিক জাগিরদার, মহানগর যুবলীগের সেক্রেটারি, আমাদের আলম খান মুক্তি, সভাপতি মহানগর যুবলীগ, তো সবার বাড়িতে এরকম করেছে। এইটা কি বোঝা যায়, কি প্রমাণিত হয়, বা কি প্রমাণিত তারা করতে চায়? এই যারা আজকে ক্ষমতায় আছেন, ক্ষমতায় তারা চিরদিন থাকবেন না। এটা কিন্তু ক্ষমতা কিন্তু বদলায়, ক্ষমতা। এই বিষয়গুলো, এই পরিস্থিতির কারণে সিলেটে তুলনামূলক বাড়ি ভাই, আমি আপনাকে হলফ করতে পারি, আমার 8 মাস আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, কোন বিরোধী দল, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি ইন্টারভিউ করতে পারেন, সিলেটের যে কোনো মানুষকে ব্যক্তিগতভাবে আমরা কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছি, ব্যক্তিগতভাবে একটি মামলা দিয়েছি, ব্যক্তিগতভাবে নির্যাতিত করেছি, কোনো ক্ষতি করেছি, এটা যদি কেউ বলতে পারে, তাহলে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমি বিচারটা রেখে দিলাম। আমরা ব্যক্তিগতভাবে আমাদের জানার অজান্তে কেউ হয়তো ভুল বিশ্লেষণ করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার কি চরিত্র, আমি কি চিন্তা চেতনা, এটা তো সবাই আমাকে যারা চিনেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সবসময় আমার কাছে এসেছেন, কিন্তু আমি কোনোদিন তাদের সাথে আচরণ খারাপ করি নাই, কারণ এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমি সবসময় আসলে ভালো ব্যবহার করেছি, ভালো করেছি, কিন্তু আমার এত খারাপ লেগেছে যে 2 বার আমার বাড়িতে এসে আপনার আক্রমণ করেছে। তো আমার বাড়ি কি অপরাধ করলো?
আমার বাড়িতে তো আপাতত করে এখানে অনেক মানুষজন থাকেন, পরিবারের সদস্যরা থাকেন, এটা তো কোনো ভালো লক্ষণ না রাজনীতির জন্য। এটা বোঝা উচিত, এবং যারা এটা পিছন থেকে করিয়েছেন তাদেরও মনে রাখা উচিত, তাদেরও বাড়িঘর আছে, তাদেরও সম্পত্তি আছে, তাদেরও সবকিছু আছে, বাট এইটা তো খুবই সুন্দর জিনিসটা, ভালো জিনিস না। এগুলো যদি আবার রিপিট করি, এটা তো আমরা চাই না আবার রিপিট করো, ভবিষ্যতে আবার রিপিট করো। কিন্তু এখন বিষয়টা আমি হয়তো কমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, আমার সহ্য অনেক বেশি, আমি করলাম, কিন্তু অনেক ইয়াং তরুণ যারা তাদের বাড়িঘর জ্বলেছে, তাদের বাড়িঘরের সমস্ত জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে কিভাবে কি কথা আপনি বলবেন, কি কথা বলবেন? আচ্ছা, আনন্দ চৌধুরী, আপনারা আমি আর কি কথা বলতে চাই, অনেকের লাশ সম্বলটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, লুট করেছে, নিয়ে গেছে, জিনিসপত্র নিয়ে গিয়েছে। ও এম এ হান্নান, আমাদের যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, তার বাড়িঘর ভাঙচুর করেছে, তার মার সাথে বেয়াদবি করেছে। তো আমি নেই, আমি কিন্তু অনেকের, আমাদের মুহিবুর রহমান মুহিব ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জেলা, তার একটি ফার্মেসি, সমস্ত ফার্মেসি লুটপাট করেছে, জ্বালিয়ে দিয়েছে। তো আমি বললে হয়তো আরো 100 জনের নাম বলতে পারবো, অনেকের নাম আওয়ামী লীগ নেতা না, 14 দলের নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনে করেন আমাদের লুকমান ভাই বাইরে জোয়ান কাউন্সিলর ছিল। তো এইগুলা তো সুস্থ লক্ষণ না, এটা তো কোনো ভালো চিন্তা চেতনার বস্তু না। লুকমান ভাই একজন অত্যন্ত সাদা মনের গুণী মানুষ, এই শহরের সবাই যাকে শ্রদ্ধা করেন, আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধ অগ্রজ। তো উনাকে কি কথা আপনি বলবেন? উনি তো কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সবার সাথে, অন্যান্য রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন সবার সাথে উঠা বসা করেন। এইটাই তো একটা কালচার, যে আমরা সবাই মিলেমিশে এই শহরটা থাকি। এটা একটা সিলেট শহর, একটি আধ্যাত্মিক নগরী, হযরত শাহজালাল সাফরানের পূর্ণভূমি, এখানে প্রবাসীদের হাব, আমরা সবাই মিলে এই শহরে থাকি। অতীত ইতিহাস থেকে যদি আমরা একটু দেখি, আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন যারা ছিলেন, আমাদের মুরব্বিয়ান, তারা কিন্তু এরকমই চলেছেন, সবাইকে নিয়েই চলেছেন। রাজনীতি ছিল, আমি আনম শফিক সাহেব আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, ইফতেখার হোসেন শামীম সাহেব বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক ছিলেন, আমি আবু নসর বাইরে দেখেছি, আব্দুল জহির চৌধুরী সাহেবকে দেখেছি, অ্যাডভোকেট লুৎফুর রহমান ছিলেন, শফিকুর রহমান চৌধুরী ছিলেন, আমি যাদেরকে পেয়েছি, অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেব ছিলেন, ওনাকেও আমরা পেয়েছি, তখন আমরা অল্প বয়সে ছিলাম। তো ওনাদের কাছ থেকে আমরা যেটা দেখেছি, ওনাদের যে শিষ্টাচার ছিল, ওনাদের যে মানুষের প্রতি আন্তরিকতা, দেওয়ান ফরিদ গাজী সাহেব, আলহাজ আব্দুল সামাদ আদাদ, আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী, বাবু শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, তো ওনারা তো জাতীয় নেতা ছিলেন। এখানে সাইফুর রহমান সাহেবের কথা বলা যায়। তো আগের জেনারেশন তারা কিন্তু তাদের একটা শিষ্টাচার ছিল, কিন্তু এখন অত্যন্ত দুঃখের বিষয়, আমি নাম বলেছি, আমার কষ্ট হয় যে আমাদের সিলেটের দুইজন মন্ত্রী, ওনারা একবারও আমাদের কোনো নেতাকে একটা ফোন করে তারা খবর নেন নাই যে তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের বাড়িঘরে আগুন দিয়েছে। এটার কারণটা আমি আজকেও বুঝতে পারলাম না, বা আমরা বুঝার কেউ এটা বুঝতে পারে না। এবং সিলেটবাসী অবশ্যই এটার জবাব সামনে দিবে। এই কারণেই যে অ্যাডভোকেট বিএনপি বা কোন পর্যায়ের নেতাদের সাথে কি বিষয়টি নিয়ে কথা হয়েছে? যোগাযোগ করে না, আমাদের তো প্রস্তুতি আসে না করা, আমরা তো যোগাযোগ করার প্রস্তুতি আসে না। কেন আমার বাড়ি কেউ জ্বালিয়ে দিবে আর আমি তার সাথে আবার যোগাযোগ করব? কেন? আমরা তো কোনো আমরা জানতে চাচ্ছি যে আপনার বিলাতে অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওনার বাসার সামন থেকে, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, উনি পিপি ছিলেন দীর্ঘদিন। উনাকে জোর করে ছাত্র দলের, যুব দলের ছেলেরা বাসার সামন থেকে নিয়ে এক জায়গায় আটকে রাখে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি আদায় করেছে, এবং ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছে। তো এই যদি হয় অবস্থা, এটা এই সিলেট তো অপরিচিত ছিলেন, এই সিলেটে তো আমরা এই সিলেটের মানুষ তো এরকম দেখে নাই। আজকে আপনি দেখেন সিলেটে কিছুদিন পর একটি লাশ পাওয়া যায়, আপনার খুন হচ্ছে। গত পরশুদিন একটি বাচ্চা 19 বছরে তাকে মেরে ফেলেছে। এইটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই, চিন্তাই হচ্ছে। আমাদের মা বোনরা রাস্তায় হাঁটলে তাদের চেন নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। এই সিলেটকে তো আমরা, এই সিলেটের স্বপ্ন তো আমরা দেখি নাই। আমরা চেয়েছিলাম সিলেট একটি সুন্দর নগরী হবে, যেখানে আমরা সবাই মিলে বসবাস করব, একটি আধ্যাত্মিক নগরী, প্রবাসীদের হাব। এই সিলেট যাতে অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলার থেকে, অন্যান্য সিটির থেকে একটি সুন্দর পরিবেশ থাকবে, সিসিটিভি থাকবে, এখানে আমাদের ওয়াটারের প্রবলেম থাকবে না, আমাদের রাস্তাঘাট সুন্দর থাকবে, এটাই আমরা স্বপ্ন দেখেছিলাম। আমি কিন্তু এই লক্ষ্যে কাজ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আমি বারবার গিয়ে কথা বলেছি, এবং উনি আমার এই অল্প সময়ের মধ্যে, যদিও আরিফুল হক চৌধুরী সাহেব এই প্রস্তাবটি দিয়েছিলেন, আমি দায়িত্ব নেওয়ার 2 দিন পরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর
কাছে বারবার কথা বলে উনাকে অনুরোধ করে 1400 কোটি টাকা উনি সিলেটের সিটি কর্পোরেশন দিয়েছেন। আরিফুল হক চৌধুরী সাহেবের সময় প্রায় 1200 কোটি টাকা দিয়েছিলেন। তো আমরা কাজ শুরু করেছিলাম। আমি এখন বোধহয় এই টাকাগুলো এখন রিলিজ হচ্ছে আবার। এই যে জলাবদ্ধতা প্রজেক্ট সহ প্রত্যেকটি জায়গায় যে একটি যাদের ডেভেলপমেন্ট সিলেট আপনার সুরমারিবার ড্রাইভ এবং অনেকগুলা আরো নতুন প্রজেক্ট আমরা চেষ্টা করেছিলাম, রোডসকে দিয়েও কাজ করানোর চেষ্টা করেছিলাম। এটা হলো সিলেটকে একটি সুন্দর আধুনিক বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই জায়গায় আমাদের। আমরা অন্য একটা প্রসঙ্গে আসি আনোয়ারুজ্জামান চৌধুরী, এই যে সিলেটের যে পরিস্থিতিটা, সারা বাংলাদেশের যে পরিস্থিতিটা, আপনারা যে জায়গায় এখন আছেন, মানে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো প্রাণ কেন্দ্র, সেইটা ডেমোক্রেসি থেকে আরম্ভ করে মানবাধিকার সমস্ত কিছু বিলাতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই সমস্যাগুলা সেই মানবাধিকার সংগঠনগুলোর কাছে নিয়ে যেতে পেরেছেন আপনারা? দেখেন, মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ, হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলা তারা কিন্তু কন্ডেম করছে। কারণ হলো এই যে মানে যে লোকগুলাকে, মানে যারা জেলের মধ্যে, জেলের অভ্যন্তরে যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ, এবং বিনা বিচারে বিনা মামলায় অনেককে ধরে নিয়ে গিয়েছে, গিয়ে আপনাকে জেলের মধ্যে দিয়েছে, অনেক মার সাথে শিশু পর্যন্ত নিয়েছে, অনেক মানুষ, অনেককে কিন্তু প্রায় 20 জন আওয়ামী লীগের নেতাকে তারা হত্যা করেছে বিষ প্রয়োগ করে, প্রয়োজন দিয়ে। তো এইগুলা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আপনার মানবাধিকার সংগঠনগুলা তারা রেজ করছে এবং কথা বলছে। বিভিন্ন এমপি এবং লর্ড, সবার সদস্য, সিনেটর, আপনার ইউরোপিয়ান পার্লামেন্টের সবার সাথে কিন্তু শুধু আমরা নয়, যারা মানবাধিকার কর্মী, যারা দেশপ্রেমিক, যারা এই দেশকে লালন করে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর এবং যারা প্রোগ্রেসিভ চিন্তা চেতনা, তারা সবাই কিন্তু এটা নিয়ে খুবই কনসার্ন, তারা এটা নিয়ে কাজ করে।